পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান আজ। সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পদ্মাপাড়ে উৎসবের আমেজ। বৃষ্টি ও বন্যার অজুহাতে লাগামহীন নিত্যপণ্যের দাম। পেঁয়াজের ঝাঁজ আর মরিচের ঝালে নাজেহাল নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বিশুদ্ধ পানির সংকটে বানভাসীরা। এবং পাবনা ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল 10 জনের, গুরুতর আহত আরও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। স্বাগত এশিয়ান দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপ্তি টানা হয়েছে। সেতুতে যান চলাচল আগেই চালু হলেও নদী শাসনের কাজ বাকি ছিল। এতে প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়ে। গত 30 জুন প্রকল্পের সর্বশেষ মেয়াদ শেষ হয়। নতুন করে মেয়াদ না বাড়ায় প্রকল্পের ইতি টানে সরকার। 1998-99 সালে শুরু হওয়া প্রকল্পের যাত্রা থামল 26 বছর পর। প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগ। সমাবেশের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আজ মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাওয়ায় পদ্মা সেতু টোল প্লাজার কাছে পদ্মার উত্তর থানার পশ্চিমে সমাবেশের মঞ্চ তৈরি সম্পন্ন হয়েছে। বাজারে 100 টাকা ছাড়িয়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। বৃষ্টি আর বন্যার অজুহাতে নাগালের বাইরে সবজির বাজারও। কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে 300 টাকার কাছাকাছি। এদিকে ফের অস্থির হয়ে উঠেছে চালের বাজার। ক্রেতাদের অভিযোগ, মিল মালিক আর আড়তদারদের কারসাজিতে বেড়েছে চালের দাম। আবির হোসেনের ক্যামেরায় মিতু রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বাজারে পেঁয়াজের দাম আবারও ছাড়িয়েছে 100 টাকা। ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছে কাঁচামরিচ। বন্যা আর বৃষ্টির অজুহাতে নাগালের বাইরে সবজির দর। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ মাংস। নিত্যপণ্যের এই বাড়তি দামে নাবিশ্বাস ক্রেতাদের। খরচ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষকে। বাজারে নজরদারি না থাকায় এমন অবস্থা বলছেন সাধারণ ক্রেতারা। শুধু কাঁচামরিচ কিনতেই লাগে এখন 300 টাকা কেজি। কখনো আমরা 300 টাকা কেজি কাঁচামরিচ খেয়েছি বলে মনে হয় না। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত লোকদের চলতে খুবই সমস্যা, কারণ আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই। যা দাম চাই তাই দিয়েই কিনে নিয়ে যাই, কোনো নিয়ন্ত্রণ আছে? এদিকে আবারও অস্থির হয়ে উঠেছে চালের বাজার। ক্রেতাদের দাবি, নজরদারি না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে সিন্ডিকেট। দাম বাড়ানোর যৌক্তিক ব্যাখ্যা না থাকলেও মিলার ও আড়তদারদের দুষছেন দোকানিরা। প্রতিটা চালের দাম 2 থেকে 3 টাকা করে বাড়ছে। যেমন মিনিকেট, 28, নাজির, কাঠারিয়া, তো প্লাস সবগুলো চালের দামে 2-3 টাকা করে বাড়ছে। সব জায়গায় পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, তারপরে দামটা যে বাড়ছে এটা একমাত্র মেলারদের আর বড় বড় কোম্পানিদের সিন্ডিকেটের কারণে দামটা বাড়ছে। সব ধরনের মাছের দামই বাড়ছে, কারণ নদীর মাছ দাম আরও বেশি, ইলিশ মাছের দাম আরও বেশি। সব ধরনের মালের দামই বেশি, কারণ পানি বন্যা বিভিন্ন জায়গায় মাঝে জায়গাতে যে এলাকাতে মাছ আসবে সব এলাকাতে মাঝে দিচ্ছে। বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে সবজির দাম বাড়তে, যেমন এর মধ্যে টমেটো আর কাঁচামরিচের দামটা বেশি আর কি। যেমন টমেটো হলো 150 টাকা, কাঁচামরিচ 200 টাকা কেজি বিক্রি করতেছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার বন্যা পরিস্থিতির খবর। দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আগামী 2-1 দিনে এই পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি আগের মতোই আছে। এদিকে বন্যা দুর্গত এলাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। উজানের ঢল আর অতিবৃষ্টিতে বেড়েছে দেশের প্রায় সব নদ নদীর পানি। উত্তর অঞ্চলে নদীগুলো বইছে বিপদসীমার উপর দিয়ে। এতে প্লাবিত হচ্ছে চর ও নিম্নাঞ্চল।
উত্তরের জেলা কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। আমার বাড়িতে জল উঠছে, আর গরু বাড়ি থাকতে পারছে না, আমার পায়খানা ডুবে গেছে। সরকারের যেটা সাহায্য করলে ভালো হলে হয়। গাইবান্ধা জেলার 4 উপজেলার 24টি ইউনিয়ন এরই মধ্যে প্লাবিত হয়েছে। বন্যা দুর্গত এলাকায় বেড়েছে দুর্ভোগ। ডুবে গেছে বাজার, রাস্তাঘাট, স্কুল, তলিয়ে গেছে ফসলের ক্ষেত। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানিসহ শুকনো খাবারের সংকট। আমাদের এই অনুমোদন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ এসেছিলেন, আমাদেরকে 100 প্যাকেট দিয়েছিলেন, খাবারের প্যাকেট এবং চাল ডাল সহ। আমরা সেগুলো আজকে বিতরণ করি। ইতিমধ্যে আমাদের 57টা আশ্রয়কেন্দ্র রেডি আছে। পাশাপাশি আমরা গো খাদ্যের জন্য আমরা চাহিদা প্রেরণ করেছি। বন্যা যে আশ্রয়কেন্দ্র, সেই বন্যা আশ্রয়কেন্দ্রগুলোতে গরু, ছাগল সহ মানুষের থাকার ব্যবস্থা আছে। বগুড়ায় 75টি গ্রামে ঢুকেছে বন্যার পানি। এই জেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন। আমাদের হাতে জিও ব্যাগ, জিও টুল মজুত রয়েছে। যে কোনো জায়গায় যদি কোনো সিপেজ বা ভাঙন দেখা দেয়, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। তবে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি আগের মতোই রয়েছে। 3 দফা বন্যায় চরম ভোগান্তিতে পড়েছেন বানভাসীরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির আরো খবর জানিয়েছেন সহকর্মী মুরাদুল ইসলাম মুরাদ। পরিস্থিতি কিন্তু ব্যাপক ভয়াবহ দেখা দিয়েছে। বিভিন্ন নদ নদীর পানি তো কম দেখা দিলেও কিন্তু রৌমারী রাজীবপুরে কিন্তু বন্যা কিন্তু পানি কিন্তু কমে কমে বাড়ছে। আপনাকে আমি যে মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটি রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ একটি ইউনিয়নে কিন্তু দাঁড়িয়ে আছি। এই ইউনিয়নে কিন্তু কানায় কানায় কিন্তু সকল বাড়িঘর কিন্তু এই বন্যার পানিতে তারা কিন্তু তলিয়ে গেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সরকারিভাবে যেটুক ত্রাণ দেওয়া হচ্ছে তা কিন্তু খুব অর্থনীয় ত্রাণ পাচ্ছে সাধারণ মানুষ। যারা বানবাসী মানুষ আছে তারা কিন্তু খুব অল্প কিছু সংখ্যক ত্রাণ পাচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই এলাকায় যে আপনি দেখতে পাচ্ছেন, এই এলাকায় এখানে কিন্তু একটা আবাদি একটা ফসল জমি ছিল। এই ফসলে কিন্তু ধান, চীনা, কাউন, বিভিন্ন ধরনের পাট, বিভিন্ন ধরনের কিন্তু এই এলাকায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু আবাদি ফসল ছিল। সেই আবাদি ফসল কিন্তু স্রোতে দেখছেন, আমার স্রোতে ব্যাপক স্রোত নেমে কিন্তু সকল ফসলই আর কিন্তু নষ্ট হয়ে গেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সরকারিভাবে যেটুক ত্রাণ বিতরণ করা হয়েছে সেটুক কিন্তু সাধারণ মানুষের খুব কম সংখ্যক ত্রাণ পেয়েছে। সর্বোপরি আপনাকে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি যে রৌমারী রাজীবপুরের বানবাসী মানুষ অত্যন্ত কষ্টে জীবনযাপন করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ কুড়িগ্রামের রৌমারী রাজীবপুর থেকে। ঝালকাঠির কাঠালিয়ার দত্তের পশুরি বুনিয়া ওয়াজদিয়া দাখিল মাদ্রাসায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানে 2 বছর না এসেও বেতন ভাতা তুলে নিয়েছেন এক শিক্ষক। অন্যদিকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা লাল মিয়া জমাদ্দার চাকুরিতে যোগদানের সময় বাবার নাম হজরত আলী উল্লেখ করলেও তার ভাইদের জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা সনদে বাবার নাম রয়েছে ওয়াজেদ আলী। স্থানীয়দের অভিযোগ, বেতন তুলতে অন্য শিক্ষকদের হাজিরা খাতায় স্বাক্ষর করার পাশাপাশি নিজে চাকরি করছেন ভুয়া সনদে। আমিনুল ইসলাম ফিরোজ মোস্তফার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। ঝালকাঠির কাঠালিয়ার দত্তের পশুরি বুনিয়া ওয়াজদিয়া দাখিল মাদ্রাসায় আসেন না 2 বছর, কিন্তু হাজিরা খাতায় দেন নিয়মিত স্বাক্ষর, মাস শেষে তুলেন বেতন ভাতাও। এমন অভিযোগ প্রতিষ্ঠানের শিক্ষক সেলিম হাওলাদারের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, হাজিরা খাতায় ওই শিক্ষকের স্বাক্ষর দিয়ে বেতন তুলে দিচ্ছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা লাল মিয়া জমাদ্দার। জরাজীর্ণ মাদ্রাসায় শিক্ষার্থীর দেখা না মিললেও রয়েছে 19 জন শিক্ষক ও কর্মচারী, যার বেশিরভাগই প্রতিষ্ঠাতা লাল মিয়ার পরিবারের সদস্য। এছাড়াও চাকরি দেওয়ার কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে লাল মিয়ার বিরুদ্ধে। দাদা চাকরির জন্য টাকা দিছে, আমার বাবাকে চাকরি দিব দত্তরি পোস্টে, তারা বলছে, কিন্তু চাকরি দেয় নাই, টাকাও নিছে। সেলিম সাহেবের কথা বারবার আসতেছে, সেলিম সাহেবের কথা বলতেছেন। ওনার ছেলের একটা মাদক মামলায় 2 বছর যাবত বাড়ির থেকে পলাতক, কিন্তু ওনার বেতনটা এইখানে মাদ্রাসা যে প্রতিষ্ঠাতা
এটা তুলে দেয়। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য জানান, অনিয়মের প্রতিবাদ করায় তাকেও রাখা হয় না কোনো সভায়। আর মাদ্রাসার সভাপতির দাবি, শিক্ষক অনুপস্থিতি ছিল কিনা জানা নেই তার। আমি এই কমিটিতে এই বছর, আর আগে ছিলাম সময় আমি বাদ হয়ে গেছি, কারণ জেনুইন ইনকাম দেই না, এই জন্যই আমি বাদ। বিল নিয়ে আসতো, আমি সই করে দিয়েছি। এখন টিচার ক্লাস করতেছি কত না, এটা আমি বলতে পারি না, কারণ যেহেতু প্রিন্সিপাল দেখবে। আমরা প্রশাসনিক হিসাবে ওরা যদি কোনো ন্যায় অন্যায় করে, এটাই আমাদের সভাপতি হিসেবে দেখার দায়িত্ব। যদিও এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে একান্তে আলাপের কথা বলে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি লাল মিয়া। অনুপস্থিত থেকে বেতন উত্তোলনের কোনো সুযোগ নেই উল্লেখ করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, ছুটি ছাড়া না আসলে হতে হবে চাকরিচ্যুত। অনুপস্থিত থাকলেই সেটা বলতে হবে না, অনুমোদনবিহীন ছুটি ছাড়া বেতন ভাতা উত্তোলন করার সুযোগই নেই। দুর্নীতির মাধ্যমে উপস্থিতি দেখিয়ে 2 বছর যাবৎ অন্যের বেতন তুলে লাল মিয়া যে টাকা আত্মসাৎ করেছে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা এবং তার ভুয়া শিক্ষাগত সনদ যাচাই করে শাস্তির দাবি সচেতন মহলের। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশের প্রথম বিজনেস ইনকিউবেটর এখন বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে। সরকারের স্বপ্নের প্রকল্প হিসেবে বিবেচিত এই শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর শিক্ষার্থীদের আইডিয়াগুলো বাস্তবায়ন, স্টার্টআপ ও নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে ইন্ডাস্ট্রি এবং শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন তৈরি করবে বলে মত বিশ্লেষকদের। রুবেল উদ্দিনের ক্যামেরায় সরোয়ার আমিন বাবুর রিপোর্ট জানাচ্ছেন রাশেদ আকুন। বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিজনেস ইনকিউবেটর ধারণাটি দেশে নতুন হলেও চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরটি তথ্য প্রযুক্তি শিল্প বিকাশে এক নতুন মাইলফলক। ভারতের আইআইটি হায়দরাবাদ ও সিলিকন ভ্যালির মডেলে প্রতিষ্ঠিত এই অসাধারণ ইনকিউবেটরটি বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্ডাস্ট্রির এক কার্যকর সেতু বন্ধন তৈরি করবে। একজন স্টুডেন্ট সে তার নিজের আইডিয়াটা এখানে বসে সে আইডিয়াটা তৈরি করতে পারবে, প্লাস ইমপ্লিমেন্ট করতে পারবে। ঘরে বসে যদি একজন আইনজীবীর পরামর্শ পেতে চাই কিভাবে মামলা করবে বা কিভাবে মামলা মোকদ্দমা লড়বে, তো আমরা ওই বিষয়ে আমরা অনলাইনে ঘরে বসে জুমের মাধ্যমে আমরা আইনি সেবা প্রদান করে থাকি। আগামীর তরুণ প্রজন্মের মেধা, বুদ্ধি ও জ্ঞান বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এই আইটি বিজনেস ইনকিউবেটর। এমনটাই মনে করেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক। আজকে দেখে খুশি হয়েছি যে তারা বিভিন্ন ধরনের ড্রোন নির্মাণ করতেছে, কিন্তু তারা তো এইগুলি ভবিষ্যৎ বাংলাদেশে, আমাদের স্মার্ট বাংলাদেশে আমরা যুব সমাজ যারা আছে, তরুণ যারা আছে, তারাই কিন্তু স্মার্ট বাংলাদেশ করার ক্ষেত্রে পুরোধা ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্তর্জাতিক মানের এই ইনকিউবেটর শিক্ষার্থীদের জন্য এনে দিয়েছে গবেষণার বড় সুযোগ বলে মনে করেন চুয়েটের উপাচার্য। এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করা হয়েছে সেই উদ্দেশ্যে আমরা তরুণ আইটি এন্টারপ্রেনিউর সৃষ্টির জন্য ভূমিকা রাখবে আমি আশা করি। প্রকল্প পরিচালক জানান, দক্ষতা ও কর্মপরিবেশ উন্নত করার লক্ষ্যে এখানে থাকবে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নিয়মিত কর্মশালা। আশাবাদী আমরা যেভাবে আছি, আমরা যদি আস্তে আস্তে এগোতে পারি তাহলে হয়তো আগামী 5 বছরের মধ্যেই সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ের যে ইনকিউবেশন এটা সফল হবে। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আইটি বিজনেস ইনকিউবেটর অগ্রণী ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। ইন্দোনেশিয়ায় আয়োজিত এশিয়ার আন্তর্জাতিক ফ্রেঞ্চ কিক বক্সিং প্রতিযোগিতায় জোড়া মেডেল বিজয়ী হলেন বাংলাদেশের নাঈম হোসাইন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 16টি দেশ, যেখানে হেভিওয়েট ওজন শ্রেণীতে দ্বিতীয় স্থান দখল করে বাংলাদেশের নাঈম হোসাইন। এছাড়াও তিনি ছিলেন 3 বারের বাংলাদেশ চ্যাম্পিয়ন। এরই সাথে শেষ করবো এশিয়ান দুপুরের সংবাদ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার।
পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান আজ। সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পদ্মা পাড়ে উৎসবের আমেজ। বৃষ্টি ও বন্যার অজুহাতে লাগামহীন নিত্যপণ্যের দাম, পেঁয়াজের ঝাঁজ আর মরিচের ঝালে নাজেহাল নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। উত্তর অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বিশুদ্ধ পানির সংকটে বানভাসীরা। এবং পাবনা ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল 10 জনের, গুরুতর আহত আরও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।